Hello everyone, welcome to another brand new video. এই ভিডিওটি হলো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং বৃষ্টির শহর বগরে কি করলাম তা নিয়ে। সো পপকর্ন নিয়ে বসে পড়ুন। আমি কোর্স শেষ করে কেবুনসু বগর রেস্ট হাউস থেকে আমার ইন্দোনেশিয়ান বন্ধু রাঙ্গার গাড়ি করে তাদের গেস্ট হাউসে যাচ্ছি। যেতে যেতে বারবার মনে হচ্ছিল আমি আমাদের দেশের পাহাড়ি অঞ্চলেই আছি, কারণ এত উঁচু নিচু রাস্তা এবং মাঝে মাঝে পাহাড়ি বাঘ। তবে পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও তাদের জীবনযাপন অনেক উন্নতর, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে। রাঙ্গাদের গেস্ট হাউসে পৌঁছে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম একটি স্কুলের স্কাউট গ্রুপের সাথে দেখা করতে। তবে রাস্তায় নামলো ভয়ঙ্কর বৃষ্টি। মনে হচ্ছিল গাড়ির ছাদ ফেটে বৃষ্টি গায়ে পড়বে। আগেই বলেছি আমি এখন আছি বৃষ্টির শহর বগরে। আমরা স্কুলটিতে পৌঁছে গেলাম। ওখানে তখন প্রায় সন্ধ্যা। ঝুম বৃষ্টির মাঝে স্কাউট ডেনের ভেতরে ঢুকলাম। আপনারা যারা স্কাউটিং করেন না তাদের জন্য বলা, আমাদের দেশে প্রতিটি সংগঠনের একটি করে রুম থাকে। স্কাউটদের সেই রুমকে বলা হয় ডেন, যার অর্থ হচ্ছে গুহা। ডেনে ঢুকেই পেলাম অসাধারণ খাবার দাবার। আমি এগুলোকে একটু পিঠাই বলবো। এখানে ছিল ফিলিপিনের একজন স্কাউট লিডার মুলার। সে ইন্দোনেশিয়ার স্কাউটদের একটি ব্যাচের সুচারু বিশ্লেষণ করছিল। ডেনে ঘোরাঘুরি শেষ করে অনেকগুলো গিফট নিয়ে বেরিয়ে পড়লাম স্কাউট শপিংয়ের উদ্দেশ্যে। তখন প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত। স্কাউট শপের শপিং শেষ করে আমরা চলে গেলাম একটি হোটেলে সন্ধ্যার নাস্তা করার উদ্দেশ্যে। আমি অর্ডার করেছিলাম নুডলস আর স্যুপ। তবে এই দেশের মানুষ যে কোনো খাবারের সাথে পানির বদলে চা খায়, যা একদম ঠান্ডা হয়। খাবার শেষ করে ডিনার কিনে চলে গেলাম রাঙ্গাদের গেস্ট হাউসে। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে গেস্ট হাউস ঘুরে দেখার খুব একটা সময় পাইনি। তবে আজকে সকালের দিকে উঠে আমি এবার গেস্ট হাউসের চারিপাশ ঘুরে দেখলাম এবং এত সুন্দর জায়গা, জাস্ট সুবহানাল্লাহ। রেডি হয়ে গেলাম আজকে ঘোরার জন্য। আজকে আমরা বগর থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাব, জাকার্তা ঘোরার জন্য। প্রথমে বাইকে করে মেইন রাস্তায় এসে উবার কল করে রওনা দিলাম বগর টু জাকার্তা কমিউটার ট্রেনের স্টেশনের দিকে। প্রায় 30 মিনিট জার্নি শেষ করে আসলাম স্টেশনে। সকালে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিই। স্টেশনের আশেপাশেই একটা হোটেলে ঢুকলাম সকালের খাবারের জন্য। তো আমি অর্ডার করলাম ভাত, ডিম আর আলু ভর্তা ভাজা, আর সাথে কোল্ড টি তো বাধ্যতামূলক। খাবারের দাম পড়েছিল প্রায় 12,000 ইন্দোনেশিয়ান রুপি। ব্রেকফাস্ট শেষ করে রওনা দিলাম কমিউটার ট্রেন ধরার উদ্দেশ্যে। প্রথমে আমি ভেবেছিলাম মেট্রো রেল, পরে শুনলাম কমিউটার। আসলে কমিউটার ট্রেন আমাদের দেশে কম্পিউটার ট্রেন নামে পরিচিত। সে যাই হোক, ট্রেন হওয়া দিয়ে কথা। আমার বন্ধু রাঙ্গা বলল টিকিট কাটতে হবে, আমাকে 40,000 রুপি দাও। সত্যি বলতে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে 40,000 রুপি। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, ওরা আমাকে একটা পার্মানেন্ট ট্রেন কার্ড দিল, যার দাম পড়লো 30,000 ইন্দোনেশিয়ান রুপি, আর বাকি 10,000 কার্ডে রয়ে গেল, যা দিয়ে আমি কমিউটার ট্রেনে ভ্রমণ করব। সো জল্পনা কল্পনা শেষ করে উঠে পড়লাম কমিউটারে। উঠে দেখি একটা বগিতেও সিট খালি নাই। কিন্তু আমি নিরাশ না হয়ে রাঙ্গার পেছনে পেছনে হাঁটতে থাকলাম। কিছু বগি পার হতেই দেখলাম সিট খালি। বসে পড়লাম সিটে। কিছুক্ষণ পরেই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ছুটে চলল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে। আশেপাশের দৃশ্য দেখে বারবার আমার মনে হচ্ছিল আমি ঢাকা শহরের মাঝে ট্রেনে আছি, কারণ ঢাকা শহরের রেল লাইনের দুপাশে বাসাবাড়ি, রেল ক্রসিং দেখতে অনেকটা একই রকম।
চলে এলাম ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা স্টেশনে। চলুন এবার কমিউটার নিয়ে কিছু জানা যাক। আমি জার্নি করেছিলাম প্রায় 60 কিলোমিটার রাস্তা। সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো, কিন্তু আমার খরচ হয়েছিল মাত্র ইন্দোনেশিয়ান 6000 রুপি। পথে প্রায় 12টি স্টেশন পড়েছিল, আর প্রতিটি ট্রেনের হেডওয়ে মানে 15 মিনিট পর পর ট্রেন আসে। এমনকি ট্রেনের ভেতরে পুরো এসি করা। মজার একটা বিষয় হলো, এখানে যদি কোনো সিনিয়র সিটিজেন বা মহিলা মানুষ ট্রেনে ওঠে তাহলে আপনি সিট ছেড়ে দিতে বাধ্য থাকবেন। অন্য কিছু হলে বারবার ট্রেনের চালক বলতে থাকে, এই বগির অমুক যাত্রী দাঁড়িয়ে আছে, দয়া করে ওনার জন্য একটি সিট ছেড়ে দিন, যা আমার কাছে দারুণ লেগেছে। সো আমি এখন জাকার্তা স্টেশন দিয়ে বের হব। বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে কারি নামের একজন। কারি বা আরি ওনার নাম ছিল। উনি আমাদেরকে ট্রেন জার্নি নিয়ে জিজ্ঞেস করলো, এরপর বলল চা কফি কিছু খাওয়া যাক। আমি নিলাম ক্যারামেল টি এবং গরম, কারণ আমার ঠান্ডার বাতিক আছে যে সবাই ঠান্ডা খেলো, কিন্তু আমি খেলাম গরম। যাই হোক, ইন্দোনেশিয়ায় আসবেন আর চা খাবেন না, এটা হবে না মশাই। চা খেতে খেতে চলে গেলাম কমিউটারের মিউজিয়াম দেখতে। সেখানে কমিউটার নিয়ে তাদের বানানো পরিকল্পনা দেখলাম, আর ভবিষ্যতে একটি পাতাল রেল বানানোর কাজ চলছে তাও দেখলাম। কিন্তু আমার কাছে বড় বড় আয়না দেখে মনে হলো এখানে এইসব দেখার থেকে একটা মিরর ভিডিও বানানো ভালো। বেশিক্ষণ না থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। রাঙ্গাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি। সে বলল ইন্দোনেশিয়ান ব্যাংক মিউজিয়ামে যাচ্ছি। আমি রীতিমতো একটু অবাক হলাম। জাদুঘরে যাচ্ছি, কিন্তু সেটা হবে জাতীয় জাদুঘর কিংবা অন্য কিছুর, কিন্তু ব্যাংকের জাদুঘর এটা আমার কাছে একেবারেই নতুন। প্রতিটি টিকিটের দাম ছিল ইন্দোনেশিয়ান 5000 রুপাইয়া। ফর্মালিটি শেষ করে ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখি ইন্দোনেশিয়ার ইতিহাস। আমি জাদুঘর দেখতে বরাবরই ভালোবাসি, কারণ এখানে জানার অনেক কিছু থাকে। কিন্তু এই ব্যাংকের জাদুঘরে ঢুকে দেখি ইতিহাস দিয়ে শুরু। অপেক্ষা করুন, একটু পর একটা বিস্ময়কর বিষয় জানাচ্ছি। ঢুকেই দেখি ডাচ মানে নেদারল্যান্ডের উপনিবেশ শাসকরা যে ইন্দোনেশিয়া শাসন করেছে এই বিষয়টি উল্লেখ করা। কিন্তু বলে রাখা ভালো, শুরুতে এই ইন্দোনেশিয়া ছিল মজাপাহিত সাম্রাজ্য, যা একটি হিন্দু বৌদ্ধ সাম্রাজ্য ছিল। এরপরে হলো মালুকু সাম্রাজ্য। এই মালুকু মূলত একটি দ্বীপ যা এককালে পুরো পৃথিবীর মশলা বাণিজ্যের জন্য বেশ বিখ্যাত ছিল। বিশেষ করে প্রাচীন মশলা, জয়ফল এবং দারুচিনির বেশ চাষ হতো। তবে এখনও সেখানে দারুচিনি এবং জয়ফলের চাষ হয়, পাশাপাশি বিভিন্ন কৃষিপণ্য চাষ করা হয়। এরপরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে ইন্দোনেশিয়ায় প্রবেশ করে এবং পরে ডাচ সরকার পুরো অঞ্চলে ঔপনিবেশিক শাসন শুরু করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোনেশিয়ায় প্রবেশ করে এবং তাদের শাসন পরিচালনা করে। আচ্ছা, আপনাদের মনে কি একবারও প্রশ্ন জাগেনি যে ইন্দোনেশিয়ার টাকার মান এত কম কেন? এখানে দেখানো হয়েছে কেন এত কম এবং কিভাবে কমেছে। চলুন জানা যাক। 1945 সালে ইন্দোনেশিয়ার জনগণ ডাচদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 4 বছর পরে বিজয়ী হয়। এই যুদ্ধে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অস্থিতিশীলতা ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে ইন্দোনেশিয়ান রুপাইয়া এর মান ব্যাপকভাবে কমে যায়। এরপর আবার 1965 সালে সামরিক অভ্যুত্থানের পর 1966 সালে রুপাইয়ার মান $1 বিপরীতে প্রায় 1000 ইন্দোনেশিয়ান রুপাইয়ার উপরে চলে যায়। এরপর তো 90 দশকে শুরু হলো পুরো এশিয়া জুড়ে অর্থনীতির সংকট। 1997 থেকে 1998 তখনও বেশ ক্ষতিগ্রস্ত হয় ইন্দোনেশিয়া অর্থনৈতিকভাবে। তবে যুদ্ধকালীন সময় রুপাইয়ার মানের ব্যাপক হ্রাস ঘটে, যা দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে, যার কারণে আজ ইন্দোনেশিয়ার রুপাইয়ার মান এত কম। এখন বুঝলাম এই জাদুঘর কেন তৈরি করা হয়েছে। নতুন কিছু জেনে ও জানিয়ে ভালোই লাগলো।
তবে এই জাদুঘরে ওদের রুপির ইতিহাস থাকলেও রয়েছে বেশ কিছু দেশের টাকার সংগ্রহ। এই তো বাংলাদেশের টাকা। জাদুঘরে ঘুরে অনেক কিছু জানলাম। এরপর যাচ্ছি আরেকটা জাদুঘরে, যার নাম মিউজিয়াম অফ ওয়াআং জাকার্তা, যেখানে মূলত বিভিন্ন পুতুলের সংগ্রহ আছে। অর্থাৎ ওয়াআং হলো ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী পুতুল নাটক, যা সাধারণত ছায়া পুতুল বা কাঠের পুতুল ব্যবহার করে অভিনয় করা হয়। এটি ধর্মীয় ও সাংস্কৃতিক গল্প প্রচারের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। এই জাদুঘরটি সুন্দর, সাজানো, গোছানো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি কেন জাদুঘরে ঘুরতেছি? তবে আমার জ্ঞান অনুসারে আমি যতটুকু বুঝি, একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনীতি বোঝার জন্য জাদুঘরই যথেষ্ট। তাই আমি জাদুঘরে। এখানে বিভিন্ন দেশের পুতুলের সংগ্রহ আছে। সারা সকাল থেকে ঘুরছি, এখন একটু খাওয়া দাওয়া করা যাক। আমি অর্ডার করেছিলাম লাঞ্চে সি ফুড ফ্রাইড রাইস, সাথে ছিল সেই বিখ্যাত চা। এরপর বেরিয়ে পড়লাম ট্যুরিস্ট বাসের উদ্দেশ্যে। অর্থাৎ আপনি যদি ইন্দোনেশিয়ায় একজন ট্যুরিস্ট হন, তাহলে এই বাসে করে আপনাকে ওরা জাকার্তার কিছু অংশ ঘোরাবে একদম ফ্রিতে। তো আমি একদম তড়ি ঘড়ি করে উঠে পড়লাম বাসে, আর বাসে বসে পড়লাম 2 তলার একদম সামনের সিটে। যারা বাংলাদেশে বিআরটিসি এর 2 তলার সামনের সিটে বসে যান, তারা এই অনুভূতিটা জানেন। তো উপভোগ করুন ইন্দোনেশিয়ায় বাস জার্নি। তবে আমার কাছে ভালো লেগেছে, জাকার্তা শহরের মাঝ দিয়ে একটি নদী বয়ে যায়, যার নাম সিটি নদী। ওরা এত সুন্দর পরিকল্পনা করে নদীটিকে বাঁচিয়ে রেখেছে, এই জন্য অকুণ্ঠ ভালোবাসা ওদের প্রতি। এই নদীটি জাকার্তা শহরের মূল পানির যোগান দিয়ে থাকে। তার থেকে অবাক করা বিষয়, নদীটির পানি একদমই স্বচ্ছ এবং একটি ময়লাও নেই নদীতে। বেশ ভালো লাগলো দেখে। এবার আমাকে বাস থেকে নামিয়ে দিল। আমি এবার গাড়ি করে যাচ্ছি জাকার্তার পুরনো একটি বাজারে। পুরনো বলতে অনেক প্রাচীন। এখানে গাড়ি বা উবার সিস্টেম খুবই সুন্দর। অল্প দূরত্বের জন্য যতটুকু ভাড়া দরকার ততটুকু ভাড়াতেই আপনি গাড়ি পাবেন। অল্প কিছু শপিং করে ডিনার করতে বসে গেলাম। ডিনার শেষ করে আরেকটা মলে গেলাম। সেখানে কিছু শপিং করে কমিউটার ধরে আবার আমার ইন্দোনেশিয়ান বন্ধু রাঙ্গার বাসায় যাচ্ছি। পরের দিন সকাল। আজ রাতে আমার ফ্লাইট, মানে ইন্দোনেশিয়াকে আজ বিদায় জানাবো। একটু মন খারাপ ছিল। রাঙ্গার গেস্ট হাউসকে বিদায় জানিয়ে বাইকে করে মেন রোডে আসলাম। আমার খুব ইচ্ছা ছিল ইন্দোনেশিয়ার লোকাল ট্রান্সপোর্টে ওঠার। রাঙ্গা বলল, চলো উঠি। এই যানবাহনের নাম ওদের ভাষায় আংকদ, কিন্তু আমি বলবো লেগুনা কিংবা মিনি বাস। আংকদ থেকে নেমে এবার যাচ্ছি বগরের ইতিহাস সমৃদ্ধ একটি জাদুঘর দেখতে, যার নাম বুমি পারাউইরা। ইন্দোনেশিয়ায় অনেকগুলো দ্বীপ আছে, তার মধ্যে জাভা হচ্ছে একটি। এই জাভা দ্বীপের পশ্চিমে একটি শহরের নাম হলো বগর। এই জাদুঘরটি তৈরি করা হয়েছে মূলত বগর শহরে এসেছে কিছু প্রাচীন সুপার ন্যাচারাল চরিত্র, তাদের সম্পর্কে জানানোর জন্য। তাছাড়াও জাপানের সাথে যুদ্ধের ইতিহাসের কথাও রয়েছে এখানে। আর বৃষ্টির শহর বগর, তাই এই ছাতার নিদর্শন। এই জাদুঘরে ঘোরাঘুরি শেষ করে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করেছিলাম মিট বলের সাথে নুডলস, কারণ আশেপাশে যা ছিল নুডলস ছাড়া কোনোটাই আমার পছন্দ না। লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম বগর বাস স্টেশনের দিকে, কারণ আমাকে বগর থেকে জাকার্তায় এসে এয়ারপোর্ট থেকে ফ্লাই করতে হবে। বাসের টিকিট কেটে উঠে পড়লাম বাসে। টিকিটের দাম ছিল 1,30,000 ইন্দোনেশিয়ান রুপি।
তবে দাম দেখে মাথা ঘোরালেও তাদের সার্ভিস ছিল খুবই ভালো। এক ঘন্টার মধ্যে আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিল। আমি দেখলাম অনেক আগে আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই সুযোগে দেখা করে নিলাম মালয়েশিয়ার আরভিন্দ সিংয়ের সাথে এবং সাথে হালকা নাস্তাও করে নিলাম। এবার বিদায় জানাবো ইন্দোনেশিয়াকে। উঠে পড়লাম প্লেনে। এবার জার্নি করছি থাই এয়ারওয়েজে। যারা একটু আধটু বিমান চড়েন তারা জানেন থাই এয়ারওয়েজ টপ 5-এর মধ্যে একটা। বেশ আরামসে ফ্লাই করলাম। এরপর হ্যারি পটার দেখা শুরু করলাম। দেখতে দেখতে একটু পর খাবার চলে আসলো, তবে ডেজার্টটা মারাত্মক ভালো ছিল। মুভি দেখতে দেখতে কখন যে থাইল্যান্ড চলে এলাম টেরই পাইনি। এখানে আমার 1 ঘন্টার ট্রানজিট ছিল। ট্রানজিটের সময় শেষ করে এবার থাইল্যান্ড থেকে যাব আমার দেশ বাংলাদেশে। খুবই এক্সাইটেড। প্রায় 1 সপ্তাহ পর দেশে ফিরছি। আর কিছুদিন থাকার ইচ্ছা ছিল ইন্দোনেশিয়াতে, তবে আগামীকাল যেহেতু ঈদ উল ফিতর আর আমরা বাঙালি যেহেতু পরিবারের সাথে ঈদ হলো আমাদের আবেগ, তাই চলে যেতে হচ্ছে। প্রায় 2 ঘন্টার জার্নি শেষ করে ঢাকায় এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। এখন বাসায় যাচ্ছি। তবে আগামীকাল কোরবানির ঈদ। এই ভ্লগটি হয়তো কোরবানির ঈদের অনেক পরে আপলোড হবে। সো পরের ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।